8 বছর তাকে নিয়ে আসছে যুদ্ধ অপরাধীদের মধ্যে। এখন আপনি চিন্তা করে দেন এটা কত বড় একটা কুচক্র, যে একটা 8 বছরের ছেলেকে আপনি এখন যুদ্ধ অপরাধী বানাচ্ছেন, তাহলে এইখানে এসে আপনি যুদ্ধ অপরাধের বিচারটাকে কত দুর্বল করে দিচ্ছেন, প্রশ্ন সাপেক্ষ করে দিচ্ছে, কত প্রশ্ন সাপেক্ষ করে দিচ্ছেন। তো এই যে জিনিসগুলান হচ্ছে একটা স্বার্থান্বেষী মহল এগুলো করছে। আর যেটা আমি আগেই বললাম যে যদি যেটা করতে হবে ইউ ডু ইট, ইফ ইউ ওয়ান্ট টু শুট শুট, ডোন্ট টক। আমি আসছি, এটা বুঝতে পারছি। হ্যালো 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 জি হ্যালো জি বলুন। হ্যালো, আমি সচিব একটা প্রফেসর আসিফ নজরুল ইসলাম স্যারের প্রতি একটা প্রশ্ন ছিল আমার। জি বলেন। আমি বলতে চাচ্ছিলাম আসলে আসিফ নজরুল স্যারকে ধন্যবাদ জানাচ্ছি যে ওনার সাহসী লেখনির জন্য, এবং উনি অত্যন্ত আমি মনে করি সময়োপযোগী এবং অত্যন্ত দেশপ্রেমিক মানুষ হিসেবে যা বলা প্রয়োজন একটা স্বার্থে তাই বলছেন এবং ভূমিকাও রাখছেন যথেষ্ট। কিন্তু আমার প্রশ্ন হলো যে এত লেখালেখি আমরাও করছি, আমরাও এটা ফিল করি, স্যারের সাথে আমি সম্পূর্ণ একমত, কিন্তু পরিবর্তনটা তো কিছু হচ্ছে না বলে আমার দৃঢ় বিশ্বাস। এত কিছু হচ্ছে, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ কি কখনো শুনছেন, তারা কি কখনো আমলে নিচ্ছেন কিনা? যদি নাই বা নেয়, আজকে 40 বছর আমরা জয়ন্তী উদযাপন করলাম, কিন্তু আলটিমেটলি 30 লক্ষ শহীদের বিনিময়ে যে আমরা পতাকা পেলাম, আলটিমেটলি আমাদের আশা আকাঙ্ক্ষার কতটুকু প্রতিফলন হচ্ছে? আমরা কি লিখেই যাব, সব শুধু আলাপই করে যাব? এই 15 কোটি মানুষের জন্য আমরা যা করা উচিত তার কবে আমরা প্রকৃত অর্থে করতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস। এটা জানতে চাই স্যারের কাছে। ধন্যবাদ। না, আমার মনে হয় দেখেন পরিবর্তন অনেক দীর্ঘস্থায়ী একটা প্রক্রিয়া। পরিবর্তন মানে যেখানে বিপ্লব হয় না, যেখানে বিবর্তনের মধ্যে দিয়ে পরিবর্তন হয়, সেখানে তো আপনার 50-100 বছর লাগে। আপনি যদি ইউরোপের অধিকাংশ দেশে আপনার মহিলারা ভোট দেওয়ার সুযোগ পেয়েছে মাত্র 40-50 বছর আগে। তো আমরা তো আমাদের মানুষের আয়ু তো কম, আমাদের আয়ু কম, ধরেন আমরা তো আর মানে 50 বছর 60 বছর পর আমরা এখানে এই স্টুডিওতে যারা আছে কেউ হয়তো বেঁচে থাকবো না। সেই জন্য আমরা খুব অস্থির হয়ে বলি কই চেঞ্জ, কই পরিবর্তন কই। আমি মনে করি ইন দ্য লং টার্ম অবশ্যই পরিবর্তন হবে, কারণ বাংলাদেশে আজকে যে এই প্রশ্নগুলো একটা জনগণের ব্যাপক অংশ থেকে উত্থিত হচ্ছে যে আপনারা নন প্রোডাক্টিভ জিনিস নিয়ে আর কতদিন পলিটিক্স করবেন, আপনারা কেন কৃষি উন্নয়ন নিয়ে পলিটিক্স করেন না, কে কত উন্নয়ন করতে পেরেছে, এডুকেশন নিয়ে কেন বলেন না, কম্পিটিশন, আপনাদের প্রতিযোগিতা। আমরা যেটা বলার চেষ্টা করি এবং এটা বহু লোক এখন এইভাবেই কথা বলে যে আওয়ামী লীগ বিএনপি কেন সুশাসনের প্রতিযোগিতা করে না, কেন আপনি অর্থনৈতিক ইস্যুতে ডিবেট করেন না, কেন আপনি পররাষ্ট্রনীতি ইস্যুতে ডিবেট করেন না, কেন আপনার সেন্ট্রাল পলিটিক্স এখনো বঙ্গবন্ধু বা জিয়াউর রহমান বা আপনার এই আপনার জাতীয়তা বাঙালি নাকি বাংলাদেশি আর কত বছর যেই লোক না খেয়ে মরে যাচ্ছে, আপনি তার মুক্তিযুদ্ধের চেতনা কি বুঝাবেন? মুক্তিযুদ্ধের চেতনা তত সে তো আরো বিরক্ত হবে, জানি চালের দাম প্রত্যেক মাসে 5 টাকা করে বাড়ে আর তুমি বলো মুক্তিযুদ্ধের চেতনা, তেলের দাম বাড়ে গেছে, ঠিক না? আর আপনি একটার পর একটা দুঃশাসন দেশে চলতে থাকবে, তারপর বিরোধী দল কর্মসূচি দিলেই আপনি বলবেন যে যুদ্ধ অপরাধীদের বিচার ইয়ে করার জন্য, বিলম্বিত করার জন্য, বানচাল করার জন্য। এই পুরা জিনিসটা হাস্যকর পর্যায়ে পৌঁছে গেছে। তারেক ভাই বলল আপনার কত মাস লেগেছে ট্রাইব্যুনাল করার জন্য, তারপর উনি যেটা বলার চেষ্টা করেছে যদি সত্যি আওয়ামী লীগ মিনিংফুলি বিচার করতে চান তাহলে এত কথা বলতো না। আমাদের একটা ভাই প্রশ্ন করেছে, আমি আপনাকে বিনয়ের সাথে বলি, আমার কাছে মনে হয় মুক্তিযুদ্ধে যারা পরিবার হারিয়েছেন, যাদের পরিবার সরাসরি দুর্গতির শিকার হয়েছে, তারা ছাড়া আর কেউ যুদ্ধ অপরাধীদের বিচার সেইভাবে চায় নাকি, আমি প্রিভিলেজড অংশের মধ্যে বলছি, সেটা নিয়ে আমার সন্দেহ আছে। এমনকি দল হিসাবে আওয়ামী লীগ যুদ্ধ অপরাধীদের বিচার তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ নাকি আরেকবার ক্ষমতায় আসা বেশি গুরুত্বপূর্ণ, এই প্রশ্ন যদি আওয়ামী লীগের কাছে করা হয়, আমার নিজের ইভ্যালুয়েশন হচ্ছে 100 বার আনসার করতে হলে 100 বারে আওয়ামী লীগ পরের বার ক্ষমতায় আসা বেশি গুরুত্বপূর্ণ, যদি চয়েস দুইটা হয় আর কি। অবশ্যই আওয়ামী লীগ যুদ্ধ অপরাধীদের বিচার করতে চায়, কিন্তু তার কাছে অনেক বড় প্রায়োরিটি হচ্ছে আরেকবার ক্ষমতা আসা, আরো আরেকবার ক্ষমতায় আসা। এবং আমি একটা কথা অনেক আগের থেকে বলি, এখনো বলে রাখলাম, আমি বিশ্বাস করি আওয়ামী লীগের কাছে জামাতের চেয়ে বড় শত্রু হচ্ছে বিএনপি। তো বিএনপি যদি একদম নিঃশেষ হয়ে যায় তখন তারা অবশ্যই যুদ্ধ অপরাধীদের বিচার করবে, মানে ততদিন পর্যন্ত এই ইস্যুটাকে কিভাবে ইউটিলাইজ করে বিএনপিকে দুর্বল করা যায় এই চিন্তা তাদের মাথায় থাকে। আনফরচুনেটলি যে জন্য আমরা দেখি আজকে একজন সেক্টর কমান্ডারের জন্য শোক প্রস্তাব আওয়ামী লীগ দিচ্ছে না, কিন্তু আবার মুক্তিযুদ্ধের সময় যিনি আপনার মুক্তিযোদ্ধাদের পাকিস্তানের থেকে বিচার করেছেন তিনি আবার এখন মহাজোটের মেম্বার উনাদের, উনি মারা গেলে দেখবেন আওয়ামী লীগের লিডাররা লাইন ধরে জানাজা চলে গেছে। চেতনা মানে
এটা সবই আচ্ছা, না উনি যে প্রশ্ন, একটা জিনিস আমি সবসময় মনে রাখি যে কুশাসন আর শোষণ একটা দেশে চিরস্থায়ী হয় না। এবং আবার এখানে একটু ধরেন যারা আমাদের সংসদ সদস্য, যেটা আমি বলেছি আপনাদের যে পলিটিক্যাল ইকোনমি এখন যেটা করছেন আপনারা, আপনাদের জন্য যারা মানে একটু, যদিও এটা প্রাসঙ্গিক না তবু বলি, আপনারা মন্ত্রী সাহেবরা আপনারা যখন গাড়িতে চড়ে যান তখন আপনাদের সামনে বাংলাদেশে একটা পতাকা থাকে, পতাকাটা কিন্তু একবার এদিক যায় আবার এদিক যায়, এরম এরম করে দুলতে থাকে। মনে রাখবেন ওটা কিন্তু আপনার জন্য বলতেছে আজ আসি কাল নাই, আজ আসি কাল নাই, আজ আসি কাল নাই। তো বি কেয়ারফুল। আমি আসছি এটা প্রশ্ন নেই। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার আসিফুল হোসেনের কাছে দুটো প্রশ্ন ছিল। জি বলুন। প্রথম প্রশ্ন হচ্ছে যে যুদ্ধ অপরাধীদের বিচার নিয়ে সরকার খুবই তৎপর, দেখে খুবই ভালো লাগে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে বিএনপি, জামাত বা অন্যান্য দলের যুদ্ধ অপরাধী আছে, আর বাংলাদেশ আওয়ামী লীগে কি শুধুই মুক্তিযুদ্ধ সভা, কোন যুদ্ধ অপরাধী নাই? যে তারা সব ব্যাপারেই তৎপর, বাট নিজেদের দল থেকে কোনো যুদ্ধ অপরাধী খুঁজে পাচ্ছে না। আর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বিসিএস পরীক্ষা নিয়ে। সেটা হচ্ছে আমাদের 32তম যে বিসিএসটা হচ্ছে সেটা হচ্ছে শুধু মুক্তিযোদ্ধার কথা ভিত্তিতে এবং 4-5টা সিলেক্টেড কিছু সাবজেক্ট নিয়ে। কিন্তু যারা আমরা এলএলবি তে বা অন্যান্য সাবজেক্টে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি তারা আমরা বিসিএস বা জুডিশিয়ারিতে অ্যাটেন্ড করতে পারছি না। তো এটা কতটুকু যুক্তিসঙ্গত? কারণ মুক্তিযোদ্ধাদের মধ্যে ম্যাক্সিমাম মারা গেছে, তাদেরকে কি শো করে এরকম একটা বিসিএস একটা বছর এতগুলো স্টুডেন্টদের লস করার মানে কি? এটা কতটুকু যুক্তিসঙ্গত? ধন্যবাদ। জি, আমি দ্বিতীয় প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা একজন বড় মুক্তিযোদ্ধার সামনে আছে, এই জন্য বলি, বাংলাদেশে আপনার মুক্তিযুদ্ধ কোটার নামে এখন যে সিস্টেম চালু করা হয়েছে এটা শুধু বৈষম্যমূলক না, এটা দেশকে বিভক্ত করা এবং মুক্তিযোদ্ধাদের প্রতি, প্রকৃত মুক্তিযোদ্ধাদের প্রতি সাধারণ মানুষদের বিদ্বিষ্ট, ক্ষুব্ধ এবং ক্রুদ্ধ করে তোলা। এবং এই মুক্তিযুদ্ধের কোটা হচ্ছে মুক্তিযুদ্ধের সম্পূর্ণ চেতনা বিরোধী একটা পদক্ষেপ, মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত ভাবে অপমান করার একটা পদক্ষেপ, দেশকে বিভক্ত করার পদক্ষেপ, একটা গণবিরোধী একটা পদক্ষেপ। আশ্চর্য ব্যাপার হচ্ছে এই বিষয়টা কেউ কথা বলছে না। আমি মনে করি অবশ্যই মুক্তিযোদ্ধা যারা ছিল, যারা দুস্থ ছিল, যারা যুদ্ধ করতে গিয়ে পঙ্গু হয়েছেন বা আপনার প্রবল বিড়ম্বনার শিকার হয়েছেন, সমস্ত ঘর বাড়ি ধ্বংস হয়ে গেছে, অবশ্যই তারা রাষ্ট্রীয় প্রোটেকশন পেতে পারেন, এমনকি তাদের সন্তানরাও রাষ্ট্রীয় প্রোটেকশন পেতে পারে। কিন্তু 45% কোটা বা 35% কোটা মুক্তিযুদ্ধের সন্তান না থাকলে নাতি, নাতি না থাকলে রেখে দিবেন পরে আসলে কারো। এবং তারপরে সবচেয়ে বড় যে কথা হচ্ছে যে এই তালিকা, এই চাকরি সুযোগ যারা নিচ্ছে তাদের অধিকাংশ হচ্ছে ভুয়া মুক্তিযোদ্ধা। তারিক ভাই আমি একটা কথা বলি, এখানে মুক্তিযুদ্ধের প্রপার ডকুমেন্টেশনই তো বাংলাদেশে নাই। আপনি বলেন, আমি আপনাকে শুনতে চাচ্ছি এটা নিয়ে। হ্যাঁ, না এখানে একটা কথা হলো মুক্তিযুদ্ধের কোঠা নিয়ে প্রশ্ন উঠেছে। এই প্রশ্নটা এক মুক্তিযোদ্ধা হিসেবে আমার একটা